বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 15ই কার্তিক। দানা দেওয়ার প্রস্তুতি চলছে। এপাশে সজীব, এপাশে রাজ্জাক ভাই প্রত্যেকটা ভাদাইল উপড়াই দিচ্ছে। কিছু লাড়ার ঘাস বা কর্মা ছাড়ছে, সেগুলোও তুলে দেওয়ার চেষ্টা করছে। গতবার আপনাদের দেখিয়েছিলাম যে কাদার উপরে কিভাবে দানা দিতে হয়, এবারও দেখানোর চেষ্টা করছি। দেখুন, শুকনো জমি। এই শুকনো জমিতে প্রথমে হালকাভাবে ছাই ছিটিয়ে নিয়েছি, এরপরে ভাদাইলগুলো ধরার চেষ্টা করছি যাতে ঘাসগুলো টাইনি তুলে দিলে এই ঘাসগুলো যাতে আর না হয় পরবর্তীতে। এবং দানা বাড়ানোর 10-15 দিন পরে এই ভাদাইলগুলো বেরোলেও খুব একটা ক্ষতি হবে না। এই জন্য দেখুন, এরপরে পানিতে, এই শুকনো জমিতে পানি নেব, নেওয়ার পরে মই দিয়ে সুন্দর করে তারপরে বীজ ছিটানোর পরেই মূলত দানা দেওয়া হবে। তো ভাই, কি অবস্থা বলেন? ওই যে ভাই, দানা দেওয়ার কাজ চালাচ্ছে, ঘাস বাঁচতেছে। হ্যাঁ হ্যাঁ, এই 2-1 দিনের মধ্যে দানা ছিটিব। তাই তো। এটা কি দানা দেবো? এটাতে তো আসলে করস 80 যাবে, এবং অরিজিনাল লাল তীরের কিং যাবে, আর আপনার মেটাল কিং যাবে। এই 3 জাত যাবে। তো আপনাদের তো আর একজন ছিল আমাদের, সেই সাজ্জাক ভাই, কি অবস্থা তার? আর ভাই শুনেন না, আমার ভাই নাই ভাই আজ বিদেশের মাটিতে যে অবস্থান নিয়েছে, ওই দেশের সৌদির বাসিন্দার হয়েছে, বর্তমান বাসিন্দারের মতোই আর কি, বাসিন্দারের মতো কাজ কাম করে খাচ্ছে, যেহেতু সে সৌদিতে আছে। সে সৌদিতে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই লোকটা চলে যে আমার কামে খবর খুব অসুবিধা হচ্ছে, খুব অসুবিধা। জোড়ার লোক চলে গেলে বোঝেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা জুরা ভাঙি গেলে, আসলে সেই জুরা ভাঙি গেলে সে পাখি বন্ধ এরা হয়ে যায়, আর তো ভাই, এ তো ভাই। আর যে আমার ভাই আছে খায়রুল চৌধুরী, হ্যাঁ, এই ভাইও তো ছিল না, এই ভাইও তো আর থাকে না। ওই যে ভাবির প্রেমে পাগল। হ্যাঁ, এই ভাইও তো আপনার এখন যশোর থাকে। সাজ্জাক ভাই যাওয়ার পরে তো এও চলে গেছে। হ্যাঁ, ও এটি ভাইস্তি। হ্যাঁ, যাই হোক, এই ভাইস্তিও তো আর এখন পেলেজার না ফেলুটার, আবার ড্রাম ট্রাক, বগা নাকি বেকু, সব তাই। তো কি অবস্থা বলো, এই কাজ কামের উপরে কিরকম মন আছে? আর না, মন টন নাই, সব এখন বেকুর উপরে। চাষের কামের উপরে আর মন নাই, চাষের উপরে এখন আর মনটা উঠে গেছে। একসাথে কাম করতাম, সাথে একসাথে কাম করতাম। কাকা হঠাৎ করে বিদেশে চলে যাওয়াতে আমাদেরও এখন মন ভেঙে গেছে এই কামের উপর থেকে। কৃষি কামের উপর থেকে আমাদের মন ভেঙে গেছে। আমাদের এখন চেষ্টা করছি প্রবাসী হওয়ার চেষ্টা করছি। এই জন্য আমরা কাম শিখতেছি। হ্যাঁ হ্যাঁ, এখন আমি ড্রাইভিং কাম শিখতেছি, সব রকম ড্রাইভিং, এসকোমিটার, প্লেটার, ড্রাম ট্রাক। এই যে এত কিছু শিকার কারণ কি? কৃষিতে কি আর মানুষের আস্থা নাই নাকি? এত সার ফাঁসের দাম বেশি হওয়ার কারণে না কি কোনটার কারণে এসব সাইড দেওয়া হচ্ছে? যে পরিমাণে সার কীটনাশকের দাম, তাতে কৃষকের চাষ করে 1 পয়সাও লাভ হচ্ছে না। 1 পয়সাও লাভ হচ্ছে না, এবং টাইম মতো পাওয়াও যাচ্ছে না। মানুষ অতিষ্ঠ। সার পাওয়া যাচ্ছে না। সারের দাম যদি হয়, সরকার রেট যদি হয় 27 টাকা, সেই সার আমাদের কিনা লাগে 32 টাকা 35 টাকা করে। আবার অনেক সময় 45 টাকায়ও কিনা লাগছে। হ্যাঁ, অনেক সময় কিনা লাগে। তাহলে ডাবল দাম দিয়ে আমাদের কিনে আমাদের চাষি ভাইদের লাভ হবে না। যে বর্তমান অবস্থা, এতে আসলে লাভ হওয়ার সংখ্যা খুবই কম। এই জন্য আমরা চাষবাস ছাড়ি দিয়ে বাইরের রাষ্ট্রে যায় ড্রাইভিং করে খাই। এটা বর্তমান যে দেশের অবস্থা, তাতে প্রত্যেকটা জিনিসের দাম বেশি। মানুষ আসলে আর কৃষিকাজ করতে চাচ্ছে না, কারণ কৃষকের আসলে বেলা শেষে সে কৃষকই, কিন্তু অন্যজন দেখেন ব্যবসা করি, সার বেশি কিনি, এরা সব বড়লোক হয়ে যাচ্ছে। আর কৃষকের দিন শেষে সেই কৃষিকাজই করা লাগছে। তো আসলে সরকারের দৃষ্টি আকর্ষণ করা দরকার যে কৃষকের উপরে
ভর্তুকিটা এই যে দিবে ডাইরেক্টলি সরাসরি সারের উপর দিতে হবে। তাছাড়া এই যে 1 কেজি শস্যের বেতন দেয় আর 10 কেজি সার দেয়, যার 10 বিঘি ভুঁই সে পায় না, যার 10 কাঠা নাই সে ভুঁই পায়, জুলা খুলু পর্যন্ত এই সার বীজ পায়। অথচ অরিজিনাল যে চাষি, সেই চাষি কিন্তু আপনার এই সার বীজ পায় না। না পাওয়ার কারণ কি, ওই জুলা চাষি সবসময় নেতা খেতার পাশ বেড়ায়, যার কারণে ওই জুলা চাষিই পায়, জুলা আর ওই খুলুই পায়, চাষিরা কিন্তু পাচ্ছে না, খুবই কম। এলাকার কিছু মাতব্বররা কিছু ফড়ি আছে এগুলো পায়, আর যাতে সব চুপ থাকে। এখন বিষয় হলো এই জন্য সরকারকে বলতে চাই যে সম্পূর্ণ ওইভাবে না দিয়ে, অনুদান ওইভাবে না দিয়ে, যে অনুদানের টাকা সেটা সরাসরি সারের উপরে ভেঙে দিক, 10 পয়সা করে কম হলেও হবে, তাতে যারা কৃষক তারাই উপকৃত হবে। এভাবে তাছাড়া সম্ভব না। সম্ভব করতে হলে অনেক কিছু করতে হবে, তাইলেই সম্ভব, তাছাড়া এভাবে সম্ভব না। এখন তো বুঝতেই পারছেন এরা কেউই আর কাজকাম করি খাতে যাচ্ছে না মাঠে, এবং সাধারণ লোকও যে পরিমাণে এই কৃষকের হাজিরি মিটাতে পারছে না। ভাই পরিশ্রম কেমন এই কাজে বলেন? ভাই দেখতেছেন না, সকাল থেকে 3 দিন লোক 6 কাঠা ভই ঘাস বাঁচতেছে। এই 6 কাঠা ভই ঘাস বাইছি আপনার ঠিক করতে আজ 3 দিন লোকের দিন চলে যাচ্ছে আমার। তাইলে এই 300-1800 আজই গেল। তাহলে 300-1800 টাকা আজকেই চলে গেল। আজই চলে গেল, আবার থিটানির দিন 2টি বই লাগবে আর 1200। তাহলে এই তো অতিরিক্ত খরচ হচ্ছে নাকি? অতিরিক্ত খরচ, তারপরে সার ঠিকভাবে আমরা পাচ্ছি না। ডিলাররা আগেই সব বলে বেশি দিয়ে আসে বাইরের থেকে, আর সার ডিলাররা তো সার দিতেই চায় না। হ্যাঁ, এই যে আপনার কথার সাথে আমি একমত। আমরাও এটা আসলে জানি না, তবে জানার চেষ্টা করছি। সার ডিলাররা সার গোপনে বাড়ির মধ্যে রাখে, বাড়ির মধ্যে রাখে আপনার দোকানে নিয়ে আসে 1 কেন 2 কেন এনে থুয়ে দেয়। থুয়ে দিয়ে গেলে 300-200 করে কয় নিয়ে যা। 200 সারে কি দানা দেওয়া হয়? না না না, এই 200 10 সার লাগবে, যে চাচ্ছি করছে 500 নিয়ে যা। 500 সারে কি করবো আমি? 500 সারে তো স্প্রে করাই হয় না। ও কি 500 সার আনি কি গুলা স্প্রে করবো? এই লাগি এই কাজের উপরে মন নাই। তারপরও নিজের জমি খেত খাওয়ার আছে, করতে হয়, না করলেও চলতেছ না। এখন চাকরি বাকরি করিনি, এই কাজের উপরেই নির্ভরে আছে। তাই তো। তারপরে এখন এই যে ড্রাইভিং শিখি চলে যাবো মালরসিয়া। বেশ। আর কৃষি কাম করবো না? কৃষি কামে প্রচুর পরিশ্রম। প্রচুর মানে কি, আর পরিশ্রম করা লাগে।